নমস্কার, আমি নয়ন রায়। গতকাল প্রায় এক প্রস্তর যুদ্ধ হয়েছে বাংলায়, রাজনৈতিকভাবে হয়েছে। 8ই জানুয়ারি আইপ্যাকের অফিসে ইডির যাওয়া, ইডি রেড করা, তারপর ক্ষণিকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাওয়া, তিনি ফাইল হাইজ্যাক করেন। এই নিয়ে গরমাগরম হয়। কলকাতা পুলিশ এবং ডিজি নিজে সেখানে ছিলেন, ছবিতে দেখা গেছে। এই নিয়ে দুপক্ষের মামলা হয়েছে, কিন্তু মামলা হওয়ার পর বিচারপতি শুভ্রা ঘোষ আজ তিনি শুনানির শুরুতেই, যখন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তিনি শুনানি পিছিয়ে দেন। সেটা 14ই জানুয়ারি হয়। এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে উঠছে যে এই ঘটনা যেটা ঘটলো, এটা বিজেপি বা তৃণমূল কংগ্রেসের কোনো সেটিং তত্ত্ব নয় তো? আমি এই কথাটা বলছি না, এটা বিভিন্ন বাংলার জনতা জনার্দন সে কথা বলছে। আমরা একবার জেনে নিতে চাইছি বিজেপির প্রবীণ নেতাদের কাছ থেকে কি বলছেন তারা। কারণ হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি। নমস্কার রাহুল দা। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? নমস্কার, নয়ন রায় বলছি দা কোয়েরি থেকে। সেটা হচ্ছে যে গতকাল যা হলো বাংলায়, ইডি বনাম মমতা বন্দ্যোপাধ্যায় ঝোড়ো ইনিংস দুপক্ষই করলেন। আদালতের শুনানি আজ পিছিয়ে গেল। কোথাও কি মনে হচ্ছে যে এর ভিতরে গল্প বা গন্ধ একটা অনুভব করছেন আপনি? কারণ মানুষ বারবার কোনো গল্প গন্ধ কিছু নেই। যারা গন্ধ খোঁজার দায়িত্ব তারা গন্ধ খুঁজুক। একটা জিনিস পরিষ্কার, যে ইডি এমন একটা জায়গায় হাত দিয়েছিল যে জায়গাটা তৃণমূলের বিনাশ একদম অবশ্যম্ভাবী ছিল। তৃণমূলের কত বিনাশ হলো তো জানি না, কিন্তু কালীঘাটের যে সর্বনাশ হতো এতে কোনো সন্দেহ নেই। সেই কারণে তথ্য প্রমাণ লোপাট করার জন্য এতদিন যিনি চুরি বলে তৃণমূল পার্টিকে লোকেরা জানতো, এখন ডাকাতি করতে দেখল। মুখ্যমন্ত্রীর পদের দুরুপযোগ করে যে ডাকাতি হলো, তার একমাত্র শাস্তি হওয়া উচিত জেল যাত্রা। এবং আমি মনে করি মামলা পিছালেও আদালতের ওপর লোকের দৃষ্টি এটাই রয়েছে, কারণ মানুষ চায় যে অপরাধ সাধারণ মানুষ করলে যা সাজা হতো, একই অপরাধ মুখ্যমন্ত্রী করলে একই সাজা হওয়া উচিত। আইন আইনের মতো চলা উচিত, আর সেটাই চলবে বলে লোকের বিশ্বাস এবং ধারণা। আজকে অশোক দিনদা, যিনি বিধায়ক, বিধানসভার বাইরে বলছিলেন, যেহেতু তিনি বাংলা ক্রিকেটার ছিলেন, বলে 9 মিনিটে গেম ছেড়ে দিল ইডি, আরো সক্রিয় হওয়া উচিত ছিল। অন্ত গান পয়েন্টে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বন্দুক ঠেকাতেন তাহলে খেলাটা সুবিধা হতো। এটা ওনার মতো উনি ব্যক্ত উনি রিয়াকশন দিয়েছেন। এটা তো কোনো খেলা নয়, এটা তো আর্থিক দুর্নীতির প্রশ্নে তদন্ত। না না, বিষয় হচ্ছে যে যেটা হয়েছে সেটা মুখ্যমন্ত্রীর প্রভাব খাটিয়ে জোর করে এটা মুখ্যমন্ত্রী করেছে। অতএব সেই কারণের জন্য বিষয়টাতে পুরো মুখ্যমন্ত্রী দায়ী। আজকে অনেকে যারা বলছে ইডি এই করলো না কেন, সেই করলো না কেন, বাস্তব স্থিতি সেটা নয়, এটা হতে পারে না। তার কারণ একজন মুখ্যমন্ত্রী প্লাস মহিলা, যদি তাকে বাধাও দিত, তারপরে তিনি যে সমস্ত অ্যালিগেশন আনতেন, সেই অ্যালিগেশনটা এখন তো অ্যালিগেশন এনেছে আমাদের পার্টি এটা নিয়ে নিচ্ছে সেটা নিয়ে নিচ্ছে, এরপরে অ্যালিগেশন আনতো শারীরিক অ্যালিগেশন, তখন সেটা কি বেশি ভালো হতো? অতএব আমি মনে করি বুদ্ধিদীপ্ত ভাবে এটি যেটা করেছে সেটা ঠিক করেছে, আদালত এর বিচার করবে। আমার একটা শেষ প্রশ্ন, আপনার বোধহয় সভাপতি কালেই বোধহয় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলো 11 সাল, যদি আমি খুব ভুল না বলি। ভবানীপুরে যেভাবে মস্তান ছাড়ানোর ইস্যু, মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য মুখ্যমন্ত্রী হওয়া, আপনি তখন বোধহয় তখন রাজ্য সভাপতি রয়েছেন, আমি যদি ভুল না বলি। এরকম রেকর্ড তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ভবানীপুরের থানায় গিয়ে গুন্ডা ছাড়ানোর অভিজ্ঞতা আছে, কি বলবেন? না না, এটা করে তো উনি বুঝিয়ে দিয়েছেন। আমি 2009-এ সভাপতি হয়েছি, যখন তৃণমূল ক্ষমতায় আসে তখন আমি সভাপতি। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে থানা ভাঙচুরকারী তৃণমূলের কার্যকর্তাকে থানা থেকে ছাড়াচ্ছে। সেই দিনই তো সিগন্যাল দিয়ে দিলেন যে এই রাজ্যে পুলিশকে চাকরের ভূমিকায় থাকতে হবে। পুলিশের ওপর যতই আঘাত আসুক, মনিবের আঘাতে পুলিশ কিচ্ছু করতে পারবে না।
অতএব সেই ধারা তো চলছে, যার জন্যই তো রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। রাজ্যে যা খুশি তাই তৃণমূলের গুন্ডা মস্তানরা করে যাচ্ছে, 7 খুন মাপ। যার জন্য রাজ্যের আজকে এত অশান্ত অবস্থা, মামনের সম্মান ধুলোয় লুটিয়ে গেছে এই একটি কারণের জন্য। এর স্রষ্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন উনি আরেকটা জিনিস সৃষ্টি করলেন, যে গুন্ডামি করে প্রভাব খাটিয়ে, পদের প্রভাব দিয়ে তথ্য পাচার করো, তথ্য নিয়ে আসো, ডাকাতি করো। অনেক অনেক ধন্যবাদ রাহুল দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাহুল সিনহা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় সম্পাদক ছিলেন, গুরুত্বপূর্ণ নেতা, এবং 2009 সালে তিনি তখন বিজেপির রাজ্য সভাপতি। তার রাজত্বকালে 2011 সালে ভবানীপুরে যে ঘটনা তিনি বললেন, শুনলেন আপনি, আপনারা প্রত্যেকেই শুনেছেন। তো শাসক দলের পক্ষ থেকে আমি শুরুই করেছিলাম যে ভেবেছিলাম শাসক দল অন্তত কোনো কথা বলবে। तो मैंने सुबह शुरुआती तौर पे कीर्ति आजाद साहब को मैंने फोन किया था, बर्धमान दुर्गापुर लोकसभा के मेंबर ऑफ पार्लियामेंट है। और सुनो, सुबह जो हमने जो पिक्चर देखे थे, वो पिक्चर, वो वीडियो, वो स्टोरी भी हो गया, हेडलाइन भी हो गई, मगर उन्होंने हमको बोला है रात 10 बजे के बाद वो किसी से बात नहीं करता। ठीक है, उनकी बात है। जब बर्धमान में मुलाकात होगा हम जरूर पूछेंगे, कोई पत्रकार का कोई देश में कोई बड़ा कोई हो जाए, बर्धमान में कुछ हो जाए, तो आप जो पार्लियामेंट में थे तो आपका एक भूमिका भी थे, तो एक छोटा माध्यम द क्वेरी, इसमें आपको फोन होना चाहिए था। तो शायद हम पार्टी जो ऊपर में जो बैठे हुए उनसे पूछेंगे। ये 10 बजे के बाद कीर्ति आजाद साहब फोन उठाते नहीं है, उन्होंने हमको फोन पे लाइव पे बता दिया। लाइव से पहले मैंने फोन किया था, लाइव में ये बात करने से उनका शर्म की बात होता है। डेमोक्रेसी में उनका भी रोल होता है, जब कोई पत्रकार हो चाहे कोई आम आदमी हो तो जरूर फोन करेगा। मतलब ये सबक हमको सिखाना नहीं पड़ेगा, पुराना आदमी है, पुराना खिलाड़ी भी है, ठीक है। तो कीर्ति आजाद साहब दुर्गापुर बर्धमान का जो लोकसभा के मेंबर ऑफ पार्लियामेंट है, मैं इनको फोन किया था, उन्होंने बता दिया हम 10 बजे के बाद हम फोन उठाते नहीं है, बात ही नहीं करते। ठीक है, बर्धमान में कुछ ना कुछ घटना घट जाएगा तो रात जितना भी हो, कहीं ना कहीं मौसम फुर्सत में मुलाकात भी फोन पे ही होगा, मैं वादा करता हूँ। नंबर 2, বাংলায় বলি, আমি এই মতো উত্তরবঙ্গের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে বলেছি যে এই গোটা বিষয়টার আপনার কোনো মতামত আছে কিনা। উনি পরিষ্কার বলেছেন যে গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, মুখ্যমন্ত্রী দেখছেন, তাই আমার কোনো বক্তব্য এখানে খাটে না। কথাটা ঠিক বলেছেন, যেহেতু হাইকমান্ড দেখছেন। একইভাবে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, তিনিও রাজ্যের মন্ত্রী, তিনি এখন মালদার ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান, তিনি বলেছেন যে কোর্টের ম্যাটার, সাবজুডিস ম্যাটার কোনো মন্তব্য করবো না। ঠিক আছে, তাহলে তৃণমূলের থেকে এটা তো পেলাম আমরা। তো স্বাভাবিকভাবে আমরা মনে করি অন্তত এই গোটা ঘটনার পিছনে যে অভিযোগটা বামপন্থীরা করছে যে এর সেটিং তত্ত্ব আছে, নাকি এর মধ্যে কোনো গল্প আছে। কালকে ঘটনা ঘটলো এবং আজকে সেই ঘটনার হচ্ছে রেস গিয়ে দিল্লিতে পড়লো। হ্যাঁ, অমিত শাহ দপ্তরের সামনে শতাব্দী রায় এবং হচ্ছে ডক্টর শর্মিলা সরকার, মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন, এবং এদেরকে পরে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়, পরে ছাড়া হয়েছে। তো গরমাগরম হয়েছে দিল্লির রাজনীতি। আসলে আমি গতকাল যা বলেছিলাম, যে আজকে বলছি যে ইডির ব্যাটিং স্টাইলটা, যে নার্ভ যেটা বলে, যে মাঝমাঠে ধরে, মানে যখন যদি রান বেশি হয়, যদি বল কম হয়, খুব স্বভাবতই অন্তত ঝোড়ো ইনিংস খেলতে হয়, যেটা অশোক ডিন্ডা বলেছেন। তাই 9.5 মিনিটের মাথায় ইডি নার্ভ ফেল করেছে, এটা অনেকেই বলছেন। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বত নেত্রীর সঙ্গে ইডির হাতে যখন প্রমাণ ছিল, লড়াইটা করতে পারতেন, কেন পারলেন না? এই প্রশ্ন বাংলার মানুষ ইতিমধ্যেই করছেন, যে সেটিং তত্ত্বের কোনো ফর্মুলা নেই তো, বা মেডিসিন নেই তো। কারণ হচ্ছে যে বারবার করে এই প্রশ্ন যখন উঠছে, তখন রাহুল সিনহা ক্লিয়ার করেছেন যে না, কোনো সেটিং তত্ত্ব নেই। এ কথা এখন যেহেতু আদালতের বিষয়, খুব একটা সহজ বাইট সবসময় পাওয়া যায়, আদালতের বিষয়ে কোনো মন্তব্য করবো না। এতদিন ঘুমোচ্ছিল নাকি? এই যদি ধরে নিচ্ছি কয়লার ফাইল, তাহলে এতদিন কি করছিল ইডি? এই যে ইডি যাদের গ্রেপ্তার করেছিলেন, সিবিআই যাদের গ্রেপ্তার করেছিলেন শিক্ষা চাকরি দুর্নীতির ইস্যুতে, পার্থ চট্টোপাধ্যায় জামিন, তার বান্ধবী খাটের তলার টাকা তিনি জামিন, মানিক ভট্টাচার্য জামিন, আচ্ছা খাদ্য গণবন্টন চাল চুরিতে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন, এদিকে
জীবন কৃষ্ণ সাহা এখন জামিন পায়নি, শেখ শাহজাহান অন্য ইস্যুতে আছেন, সিবিআই হেফাজতে, সেটা হচ্ছে পিঠে তত্ত্ব, আর হচ্ছে ওখানকার জমি অধিগ্রহণ, ওই মিষ্টি জলে নুন জল ভরে দেওয়া, নোনা জল যেটা বলে। তো ফেলিওরনেস, ইডির এবং সিবিআই ফেলিওরনেস রেটিং সে কথাই বলছে। আর আর এই কথা রাহুল সিনহা স্মরণ করালেন, ঠিকই বলছিলেন যে একজন মহিলা যেহেতু মুখ্যমন্ত্রী, তাই তাকে যদি কোনোভাবে ইডি অ্যাটাক করতো তাহলে তো অন্য ইস্যুতে নিয়ে যেতেন। মমতা ব্যানার্জি ক্যান ডু এনিথিং, এটা আমিও খুব ভালো জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কখন কোন দিকে লাঠি ঘোরাতে হয়। দিলীপ ঘোষ ভালো লাঠি ঘোরাতে পারেন ঠিকই, তার থেকে কিন্তু মাস্টার মশাই দিদিমণি কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি গতকাল যা করেছেন, দিদিগিরি করেছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, সংবাদ তো সবই, আমি অপেক্ষা করছিলাম, অবজারভেশনের মধ্যে ছিলাম যে হাইকোর্টের মামলার যে সরকারি অফিসারদের কাজে বাধা, কিন্তু আলটিমেট ভেস্তে গেল ব্যাপারটা। শুভ্রা ঘোষের এজলাসে যখন শুনানি শুরু হয়, চিৎকার শুরু হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে তিনি পরবর্তী কারণ জাজ সে মতো শুনতে পাননি, এবং ডেটটা পরবর্তীকালে তিনি 14ই জানুয়ারিতে পৌষ সংক্রান্ত জায়গায় তিনি শুনতে চান। তখন তো জল ঠান্ডা হয়ে যাবে। যদি আমি উনুনে জল গরম করেন, যে 1 ঘন্টা পর যদি বলেন স্নান করবো, ও জল ঠান্ডা হয়ে যাবে। আর যদি বলেন আমি রড পাইপে কারেন্ট গুঁজে যদি বালতি দেবো, সেটা ঠান্ডা হয়ে যাবে। একমাত্র গিজার হচ্ছে চালিয়ে রাখলে গরম থাকবে। তাহলে তো এই তো ভূমিকা। মামলা হওয়ার পর বিচারপতি সেটা শুনলেন না, নেক্সট ডেট চলে গেলেন 14ই জানুয়ারি। বাংলার মানুষ একটা চিত্রনাট্য দেখলো। সেই চিত্রনাট্যের মুখ্য অভিনেত্রী বা মুখ্য অভিনয় করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ইডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। এই যদি বাংলার হাল হয়, যে এত এজেন্সি, সিবিআই, ইডি, এনআইএ, যে অভিযোগগুলো হচ্ছে পরপর বৃহত্তর দুর্নীতির, বালি, কয়লা, গরু, চাকরি, কনস্টেবল নিয়োগ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা কন্ট্রোল করতে পারছে না কেন্দ্রীয় এজেন্সি। আর তিনি একটা কিন্তু অ্যাটাক করছেন হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে করছেন, নরেন্দ্র মোদীকে করছেন। এ রাজ্যে ব্যর্থতা অনেক, এ রাজ্যে শিল্পের ব্যর্থতা আছে, এ রাজ্যে শিক্ষার ব্যর্থতা আছে, এ রাজ্যে শিক্ষা চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, যদিও চার্জশিটের অভাবে অনেকে খালাস হয়ে গেছে, বেকসুর খালাস হয়নি। তাহলে ইডি সাকসেস রেটটা যে বলে তৃণমূল কংগ্রেস খুব খারাপ বলে, দেখি একবার বামপন্থী নেতারা কি বলছে। তো বামপন্থীরা তো এই মুহূর্তে চুপচাপ শীত ঘুমের মতো লেপ ঢাকা দিয়ে দেখছে এই এই একপস্ত পথনাটিকা। দেখি কি বলে। দীপঙ্কর দে, সিপিএম পূর্ব বর্ধমান জেলার সিটুর নেতা, তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব। তাদেরও ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গে, কারণ তারা মনে করে এবং তারাই বলছে যে সেটিং তত্ত্বের ফর্মুলা চলছে। তো দীপঙ্কর দে নমস্কার, আমি নয়ন রায় দা কোয়েরি থেকে বলছি। এখন কি লেপ ঘুমে আছেন নাকি বাইরে আছেন? না, বলুন। কারণ বামপন্থীরা এই রাত 10টার পর লেপ ঘুমে চলে যায় আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। আপনি সেই দলে নেই তো? না, একদমই আমি এই তথ্যের সাথে সহমত নই। বলুন। রাজ্যে যা ঘটনা ঘটে গেল, আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু রাহুল সিনহা যা বললেন, একজন মহিলাকে যদি অ্যাটাক করা হতো তিনি অন্য ইস্যু দিতেন, অন্য কেস দিতেন। এবং অশোক দিনটা বললেন, প্রাক্তন ক্রিকেটার, যে 9.5 মিনিটে নার্ভ ফেল করেছে ইডি, তার বিজেপি দলের বিধায়ক বলছেন আরো কিছুক্ষণ খেলা হতে পারতো, ফাটাফাটি খেলা হতে পারতো। আর বামপন্থীরা বলছেন যে এই খেলা হচ্ছে সেটিং তত্ত্ব হচ্ছে ইডির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কি? দেখুন, একই স্ক্রিপ্টে যখন বারবার অভিনয় করা হয় না, তখন মানুষের সামনে সেটা পরিষ্কার হয়ে যায়। কেননা ভবানীপুর থেকে দুষ্কৃতী ছিনতাই আপনাদের মনে আছে? মনে আছে, 11 সালে রাজীব কুমারকে ছিনতাই আপনাদের মনে আছে? আবার নতুন করে যখনই ভোট এগিয়ে আসে, তখন নাগপুর থেকে স্ক্রিপ্ট পাঠায়, যে স্ক্রিপ্টের উপর বিজেপি তাদের অফিসার মানে নিজেদের মতো করেই তো চালায়, এদের তো আর স্বাধীন এজেন্সি বলা যায় না। তাদের অমিত শাহ খেলাচ্ছে অভিনয়ের জন্য এবং মমতা ব্যানার্জি খেলছে যাতে টিভির পর্দায় সবসময় থাকা যায়। এবং প্রশ্ন এইটাই, রাহুল সিনহা যা বলেছে, তাহলে রাহুল সিনহাকে আগে জিজ্ঞাসা করুন সারদার ফাইল কোথায় গেল?
হুম। নারোদাতে যারা স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিয়েছে, নারোদায় ওনাদের দলে এখন সদ্য বড় বিজেপি হয়েছে। না, শুভেন্দু সারদা ফাইল অধিকারী। রাহুল সেনা কেন দেবে? কোটি কোটি নারোদা নারোদা আর নারদা বলুন আপনি। হ্যাঁ। নারোদা হুম। সবই তো সিবিআই ইডি করছে। হুম। আমি এইটাই বলতে চাইছি। হুম। তাহলে যারা টাকা নিল নারোদায়, তারা এখনো বাইরে কেন? হুম। এবং বান্ধবীর খাটের তলায় যিনি টাকা নিয়েছেন হুম। চাকরি বিক্রি করে, হুম। পার্থ চ্যাটার্জি, তার কেন এখনো ফাইনাল কোনো শাস্তি হলো না? আবার কেন বাইরে চলে আসলো? হুম। বাংলার যিনি গরু পাচারের মাথা, হুম। সে এখন বাইরে রয়েছে এবং তার মেয়েকে 2 নম্বর পদে চাকরি দিয়েছে। হুম। এ তো পরিষ্কার যে ইডি সিবিআই ভোট আসলেই অতি তৎপর হয়ে যায়, আবার ভোট গেলে এই যে বামপন্থীদের শীত ঘুমের কথা বলছে না, আলটিমেট শীত ঘুমে যায় ইডি সিবিআই এবং এতে শীত ঘুমে পাঠিয়ে দেয় বিজেপি। এইটাই হচ্ছে ওদের রাজনীতি। ফলে সৎ সাহস থাকলে আমাদের এই প্রশ্নের উত্তর দিন, ওনাদের জিজ্ঞাসা করুন বিজেপির নেতাদের, এবং তৃণমূলকেও জিজ্ঞাসা করুন। তৃণমূল থেকে জানে মমতা ব্যানার্জি রেড করে যখন সিবিআই ইডি, সেই খবর মমতা ব্যানার্জির কাছে আগে কেন চলে যায়? যখন সিবিআই ইডি রেড চলছে তখন মমতা ব্যানার্জি ভেতরে কিভাবে ঢোকে? সেখান থেকে ফাইল নিয়েও যখন উনি বেরোয় তখন সিডি ইবিআই তারা কেন চুপচাপ দাঁড়িয়ে থাকে? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কেননা আমরা বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস যে চুরি করে, এটা ছোট্ট শিশু থেকে একদম 80 বছরের বৃদ্ধ, তারা প্রত্যেকেই বিশ্বাস করে। এবং তৃণমূল এটা তো দল, একটা আউটসোর্সিং দল। এবং যে কয়লা পাচারের কথাও বলা হচ্ছে, এ তো আপনি জানেন এই কয়লা পাচার সেই বিনয় মিশ্র তৃণমূলের সেই বড় নেতা, যুব কংগ্রেস তখন যুব নেতা অভিষেক ব্যানার্জি এখন কোন দ্বীপে বসবাস করছে, অনুপ লালা মানে অনুপ মাঝি লালা, তার যে ফাইল, তার যে ডায়েরি, সবের মাধ্যমে তো ইডি সিবিআই এর কাছে তথ্য চলে গেছে যে ভাই অভিষেক ব্যানার্জির সাথে যুক্ত, তার পরিবার যুক্ত, লিভস অ্যান্ড বাউন্স সবটাই। এদের টাকাতেই তো তৃণমূল দলটা চলে। এবং সেই টাকা তো ভাগাভাগি যে আধিকারিকরা রয়েছে, মাঝখানে যে অফিসাররা রয়েছে, তারাও ভাগ পেতে পারে। এই প্রশ্ন তো মানুষ করছে। ফলে খুব দুর্বল চিত্রনাট্য এটা আমাদের মনে হয়। বেশ, আপনার কাছে মনে হয়েছে দুর্বল চিত্রনাট্য, সেই জায়গায় একদম ঠিকঠাক চিত্রনাট্য বানিয়ে এই ইডি এবং মমতা ব্যানার্জির যে লড়াই বা নাটক যাই বলছেন, এটা বামপন্থী থেকে আগামীকাল রাস্তায় দেখা যাবে নাকি? এটা নিয়ে আপনাদের কি রাস্তায় তো অলরেডি বামপন্থীরা আছে। মানে কিভাবে আছেন? আমি তো প্রশ্নটা করছি কিভাবে আছে? এই যে অভিনয়ের বিরুদ্ধে, এটা তো রাজনীতির ইস্যু হতে পারে না। রাজনীতির ইস্যু হবে যে 1000 টাকার সিলিন্ডার, রান্নার গ্যাস। কেন এটা কেন রাজনৈতিক ইস্যু হবে না? দীপঙ্কর বাবু, আপনি বলছেন এত বড় ঘটনা ঘটলো, আপনি বলছেন যে ওখানে ঢুকে পড়েছে। আমিও বলেছি গতকাল ইডির অফিসে ঢুকে পড়লো, ইডি কে খবর দিল, হাইজ্যাক হলো ফাইল, এটা কেন ইস্যু হবে না? বামপন্থীরা কেন? দেখুন, রাজনীতি যারা করে তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে এবং মানুষের রুটি রুজির প্রশ্ন এবং যে ইস্যুতে রাজনীতি করা দরকার সেইটার বাইরে গিয়ে যদি হিন্দু মুসলমান করে, মন্দির মসজিদ করে, এটা ইস্যু নয়? এটা ইস্যু নয়? মমতা ব্যানার্জির যে ঘটনা, যে চিত্রনাট্য, যে দিদিগিরি, এটা ইস্যু নয়? এটা ইস্যুগুলো বানাচ্ছে তো, এটা তো পরিকল্পিত স্ক্রিপ্ট। আপনারা কি করছেন? আপনারা মানুষের কাছে যাবেন তো এটা নিয়ে? আমরা যাচ্ছি এবং আমরা বারবার বলছি, মানুষ তো বুঝছে। আপনি চায়ের দোকান, খেলার মাঠ, পাড়ার ঠেক, লাইব্রেরি, স্কুল কলেজে জিজ্ঞাসা করুন, এক কথায় বলবো তৃণমূল কংগ্রেস চোর। এবং বিজেপি চাইলে আজকে অভিষেক ব্যানার্জিকে জেলে ভরতে পারতো না, মমতা ব্যানার্জিকে ধরতে পারতো না? আপনি কি বিশ্বাস করেন না যে এরা চুরি করে না? মানে আপনি বলছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিল, তো সেরকম ভাবে মানে বলছেন নাকি? ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি ভেনেজুয়েলাকে তুলে নেওয়া আলাদা বিষয় এবং সে টাকা মমতা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অকারণে তুলেছে। আমি এই কারণেই প্রশ্নটা করলাম। এখানে চোর সামনে, তথ্য আছে, তবু বাইরে ঘুরছে। তাহলে কি খোখো খেলা হচ্ছে নাকি? বিজেপি তৃণমূল খোখো খেলছে? গতকাল সকাল 7:30 থেকে শুরু হয়েছে, এখনো চলছে। টিভির পর্দাতেও দেখবেন এই তুতু ম্যামা এবং চোর পুলিশ খেলা চলছে এই শীতের মরশুমে। বেশ বেশ, যাক, আপনি ভেনেজুয়েলার রেফারেন্সটা আপনি টানলাম, অন্যভাবে নেবেন না, নাহলে হয়তো সাম্রাজ্যবাদী বিরুদ্ধে। ভেনেজুয়েলার সাম্রাজ্যবাদ যে কি কঠিন। এবং আজকে দেখছেন না, মোদী নিজেকে বিশ্বগুরু বলে, অথচ ট্রাম্প ওইখানে বসে ফেট দিচ্ছে, শুল্ক 500 গুণ বাড়িয়ে দেবো। মোদী একদম লিকোপ্লাস নিয়ে বসে আছে। রাহুল সিনহাকে বলুন না আমাদের দেশের সার্বভৌমত্ব কোথায় গেল? রাহুল সিনহাকে বলুন না পররাষ্ট্র নীতি কোথায় গেল? আমি কোথা থেকে তেল কিনবো ভারতবর্ষ? আমি নাগরিক হিসেবে রাহুল সিনহাকে জিজ্ঞাসা করছি, ওনারা কি ট্রাম্পের কথায় তেল কিনবেন? কেন তেল কিনবেন? আমাদের যদি মনে হয় যে আমাদের দেশ রাশিয়া থেকে কিনলে আমাদের সুবিধা, তাহলে আমরা সেটাই করবো। ছেড়ে দিন ভেনেজুয়েলা, রাশিয়া। দীপঙ্কর বাবু, রাশিয়ার তেল আর ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান নিয়ে বিতর্কে যাচ্ছি না। শীত ঘুমে
আপনি নেই বলছেন, লেপে নেই, আপনি কাশফুল কলেজে নেই, না, আমরা বাইরেই আছি। আপনার বাইরে আছেন, কিন্তু অনেক দুর্নীতির ইস্যুতে বামপন্থীদের সে অর্থে মুভমেন্ট পাওয়া যায়নি, বর্ধমান বিশ্ববিদ্যালয় হোক আর টাউন আর রিকনস্ট্রাকশন হোক। এটা সত্য হলো, বাস্তব। আগে দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে, একদম আপনি নবান্ন ক্যামাক স্ট্রিট হয়ে একদম পঞ্চায়েত এবং ওয়ার্ড পর্যন্ত করে খাওয়া দল হয়ে মানে গেছে। বালিঘাট থেকে শুরু করে সবকিছু। আপনি কি জানেন এর মধ্যে আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দিই, এটা আপনার একটা বাইট, আমি ফোনে আপনাকে জানতে চাইছি, 7 তারিখে একটা অপারেশন হয়েছে, সেখানে এক জেলা পরিষদের কর্মদক্ষ তার তিনি বেনামে পাল্লাতে তিনি একটা ঘাট চালান, অবৈধ ঘাট, লুট। সেখানে সিভিক পুলিশের নাম, সেখানে উপপ্রধান জড়িত, সেখানে মেমারি থানা শক্তিগড় থানা গেল, মালপত্র সিজ করলো বাকেট সহ। সেখানে একদম জেলা পরিষদের এরিয়া, নির্বাচিত এরিয়া, সেখানে ইল্লিগাল ঘাট চলছে। কি বলবেন? আমি কি বললাম, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এইভাবেই হয়, যখন বালিরঘাটের টেন্ডার টাকা হয় অলরেডি ফিক্সড করা থাকে কারা টেন্ডার পাবে। তাহলে সরকার একটা নামকে বাঁচতে টেন্ডার ফেলে এবং নামকে বাঁচতে কিছু টেন্ডারের মাধ্যমে করানোর চেষ্টা করে, কিন্তু পেছনের দরজা দিয়ে অলরেডি আগে ঘাটের মালিক হয়ে যায়। হয় তৃণমূল কংগ্রেসের ওই যাত্রী কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ বলছে, কোথাও এমএলএ যুক্ত আছে, কোথাও মন্ত্রী যুক্ত আছে, কোথাও অঞ্চল সভাপতি যুক্ত আছে। এটাই তো তাদের কাজ। এবং এখন তো সবাই বলছে যে পুলিশ ঘাটে ঢোকে রাত্রি 8টার সময়, সকাল 8টায় বেরোয়, খালি ব্যাগ নিয়ে যায়, ভর্তি ব্যাগ নিয়ে বেরোয়। তো আমি যখন জিজ্ঞাসা করলাম একজনকে যে ব্যাগে করে কি বালি নিয়ে বেরোয়, বলো না ব্যাগে কি নিয়ে বেরোয় আপনারা বোঝেন না। না না, এটা আপনি খুব ভালো বলেছেন, আপনি আগে একদিন বলেছেন ব্যাগে করে বালি নিয়ে গেলে ভারী হয়ে যাবে। থ্যাংক ইউ দীপঙ্কর দে, সিটু নেতা, পূর্ব বর্ধমান জেলা। থ্যাংক ইউ দীপঙ্কর দের সঙ্গে আমি বেশ কিছু জায়গাতে অমত হলো, মতের মিল আছে। যাই হোক, যেটা হচ্ছে যে ভেনেজুয়েলার প্রশ্নে উত্তেজিত হয়ে গেলেন উনি, বলে যে রাষ্ট্রপতি, ওখানকার ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার যিনি রাষ্ট্রপতি, তিনি যা করেছেন এটা অন্যায়। আমরা কোথাও তেল কিনবো না কিনবো রাশিয়ার কাছ থেকে, সেটা তো ডোনাল্ড ট্রাম্প ঠিক করবে, আর নরেন্দ্র মোদী নিকো প্লাস্টার লাগিয়ে বসে আছেন। এই প্রশ্ন আমারও আছে। এ রাজ্যের সিবিআই এবং ইডির সাকসেস রেট, ইডি অনেক পরে হয়েছে, সিবিআই নন্দীগ্রাম ফেলিওর, কেশপুরের নেতায় গণহত্যার ক্ষেত্রে পুরো কমপ্লিট নয়, হাফ ডান। রবীন্দ্রনাথের নোবেল চুরি হাফ ডান, বামফ্রন্টের জমানায়, পরে মমতা বন্দ্যোপাধ্যায় এসে অনেক লম্পজম্ব করেছিলেন, কিন্তু হয়নি কিছু, নোবেল চুরি, নোবেল উদ্ধার হয়নি কো। আসলে গোটা বিষয়টার মধ্যে এটা বাস্তব সত্য, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তারা 11-22 জন খেলোয়াড় নিয়ে খেলা করছেন, আর বামপন্থীরা বলছেন তারা রাস্তায় আছেন, তারা বলছেন সেটিং তত্ত্ব। এটা বলা যত সহজ, রাস্তায় নেমে আন্দোলন করা তত কঠিন, এটাই প্রশ্ন মানুষের। রইল বিজেপি, রইল তৃণমূল, সেটিং তত্ত্বের কথা বামপন্থীরা বলছেন, অনেকেই বলছেন। আমার প্রশ্ন খুব স্পেসিফিক, ওই ফাইলে কি কি ছিল। কিছু সাংবাদিককে আমি দেখছিলাম, আমার জাতিকুল লিখছেন, যে টিজার দিচ্ছেন, আমি এটা বাধ্য হচ্ছি কথাটা বলতে, যে मैं अभी जिंदा हूं। আরে ভাই, তুমি সিনেমা টিনেমা করছো না তো, আর চেয়ারের মধ্যে বসে বড় চ্যানেলে চাকরি করো, সব দেখছি অনেকে সব দিচ্ছে যে স্যার নেই ঝুঁকায়েঙ্গে, তোর স্যার ঝুঁকাতে কে বলেছে? আমি সেই সাংবাদিককে আমি সন্দেশখালী দেখেছি, আমি জানি। আমি প্রসঙ্গটা বলে দিই, আপনি দলদাস নন ঠিক, আমিও দলদাস নই, এটাও ঠিক। আর দলদাসের সাংবাদিকদের তো মেরুদণ্ড বেঁকেই যাবে, এটাও ঠিক। কারণ যাদের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক আছে, যারা মমতা ব্যানার্জির সঙ্গে থাকেন, আর মমতা ব্যানার্জি আজকে বলছেন নেদারল্যান্ডের কি আছে বলবো নাকি, আপনি বলুন, এটা আমি সংবাদ করব। তাই মেরুদণ্ডহীন যে সমস্ত সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘোরেন, তাদের সঙ্গে আমি বহুত্ববাদে বিশ্বাস করি না। আর আপনি যে টিজার দিয়েছেন যে হাম স্যার নেই ঝুঁকায়েঙ্গে, এসব আপনি বলেছেন, আমি আপনাকে বলছি, আমি নয়ন রায় যদি মনে করি, যেহেতু বর্ধমান কলকাতাতে অনেকটা দূরে, 120 কিলোমিটার দূরে আছে, ডিস্টেন্সটা খুব বড় ব্যাপার নয়। আমি যদি আমার যা দীর্ঘ অভিজ্ঞতায়, আমার টিজার লাগে না, আমি দেখতে সুন্দর নই। আমি যদি বনবন করে ঘোরাই, অন্তত আপনার মতো বাচ্চা ছেলে, সাংবাদিক হিসাবে বাচ্চাই আপনি, আমি মাথা ঘুরিয়ে দিতে পারি, কারণ আপনার অনেককে আমি আমার এই হাত দিয়ে তৈরি হয়েছে। এটা বড় কৃতিত্ব নয়, তার টিজার যখন দেবেন ঠিকঠাক দেবেন, আমরা দিই না সিনিয়ররা, আমাদের প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে যে দুর্নীতি, শিক্ষার দুর্নীতি, চাল চুরি, গণবন্টন ব্যবস্থা, বর্ধমান বিশ্ব দুর্নীতি, এসএসসি থেকে শুরু করে চালে কাকড়ে চাল, স্যালাইন দুর্নীতি, মামনি মৃত্যু হয়েছিল মেদিনীপুর, প্রত্যেকটি ঘটনায় মালদায় বিস্ফোরণ, বহু জায়গাতে ঘটনা ঘটেছে। তামান্না খাতুনের মা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, কতটা সত্য
কতটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা জেলা এবং রাজ্য স্তরে আছেন তাদের শেখা উচিত, একজন সত্তর একজন মহিলা, ভারতবর্ষে তার রাজনীতিতে তার যথেষ্ট সুনাম আছে, দুর্নামও থাকবে। রাজনীতিবিদদের সুনাম দুর্নাম দুটোই হচ্ছে যে ওই থিওরির মতো, প্রত্যেকটি ক্রিয়ার প্রত্যেকটি বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের থার্ড লয়ের মতো। আপনাদের এই তৃণমূল কংগ্রেসের নেতাদের বলছি, ব্লক, জেলা, বিধায়ক, এমপি, শেখা উচিত সত্তর ওই মহিলাকে দেখে যে কাকে বলে যে ফাটাফাটি দিদিগিরি দেখিয়ে দিয়েছেন তিনি। আমিও দেখতে চাই যে ইডি ফাইলে, ইডি মানে তদন্তের পরিপ্রেক্ষিতে ইডি আমায় তথ্য দিতে বাধ্য নয়, কিন্তু সোর্স আমারও আছে। আমি কাল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছিলাম ওই ফাইলে আছে কি, আমি আজও প্রশ্ন করছি ফাইলে আছে কি, ওই ফাইলে কি বিনয় মিশ্রের কথা আছে, লালার কথা আছে, নাকি স্ট্র্যাটেজিক আছে, নাকি হচ্ছে যে প্রার্থী তালিকা এখন থেকে তো হবে না, আইপ্যাকের ভূমিকা কি, এসবগুলো ছিল। আপনি রুখে দিয়েছেন, আপনি ম্যাচ উইন করেছেন। আপনাকে দেখে শীত ঘুমে শীত সকালে দিল্লি কাঁপিয়েছে আপনার সাংসদরা, উপায় নেই, তাদের তো যেতেই হবে, চাকরি করতেই হবে, কারণ আপনি দলনেত্রী, আপনি তৃণমূল সুপ্রিমো। আমি আপনাকে অ্যাটাক করছি না, তা আমি বলছি পশ্চিমবঙ্গের শ্রমিকের মর্যাদার প্রশ্নে, অসংগঠিত ক্ষেত্রে মানুষ তাদের কি অবস্থা, রুটি ভাগ করার কথা বলেছিলেন না, সে হনুমানের পিঠে ভাগের মতো অবস্থা। এই বাংলায় ফিরে আসুন, রুটি হাফ হাফ করে খাবো, যতটা বলা সহজ ততটা কঠিন। যে শিশু জন্ম নেয় তার 60-62 টাকা তাকে মাথায় দেনা নিয়ে জন্ম নিতে হয়। ক্ষুধার্তের তালিকা ভারতের রেটিং তত্ত্ব বলা হয় না, পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি, কৃষির ক্ষেত্রে উৎপাদিত ফসলের দাম আদৌ হচ্ছে কিনা, এগুলো নেই ফাইলে। আপনি বিধানসভায় 1.5 ঘন্টা বক্তৃতা দেন, আর বলেন হচ্ছে রে আইনে প্রতিষ্ঠা করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস, তথ্যের ঠিক নেই, রাসবিহারী বোস। তাই আপনার যারা সাঙ্গপাঙ্গ আছে, যে সমস্ত বিধায়ক আছেন, এমপি আছেন, তারা রাত হলে বলে হাম ফোন নেই উঠাতে, হ্যাঁ 10 বাজে কে বাদ হাম কিউ ফোন উঠাएंगे। এই তো হচ্ছে আপনার দলের সমস্ত সাংসদদের মানে ব্যাপার। পলিটিক্যাল ডেমোক্রেসিতে জনগণের কাছে গামছা নিয়ে যখন ভোট চেয়েছিলেন, আর সাংবাদিক তো প্রশ্ন করবে, সব সাংবাদিক কি গদি মিডিয়া নাকি, না মমতা মিডিয়া, না দলদাস, কোনটার নয় তো। তাই বিজেপিকেও বলছি যে বিজেপির যে আচার আচরণ, যা ভূমিকা, আজকের মুভমেন্ট দেখছিলাম আমি, তাদের শুধু লম্পজম্প চলছে। যদিও বরিষ্ঠ নেতা রাহুল সিনহা বলেছেন যে শেষ অব্দি দেখবো, অনেক কথা বলেছেন আপনারা। পশ্চিমবঙ্গে দুর্নীতি প্রশ্নে দেবঙ্কর বলছিল নাগপুর থেকে স্ক্রিপ্ট রেডি করা হয়, আমি সেই স্ক্রিপ্টের মধ্যে, আমি তো স্ক্রিপ্ট লিখিনি, আমি স্ক্রিপ্ট লিখি না। আমি বলছি অবৈধ বালিঘাটে যুক্ত তৃণমূল কংগ্রেসের শাসক দল আউসগ্রাম, কাকসা, সিল্লা, শিকারপুর, জামালপুর, পুরুলিয়া, উত্তরবঙ্গ, গতকালও বলেছি কয়লা পাচার, একদিকে আবার দেউচা পাচামি তো শুরু হয়েছে, পাথর পাচার, ডিএসআর নামে লুট, বিভিন্ন পিএইচি কেলেঙ্কারি, এবং বিভিন্ন পঞ্চায়েতে 10% কমিশন, 12% কমিশন, জেলা পরিষদে কাটমানি, টেন্ডার থেকে পয়সা। এই ফাইলে এগুলো সব আছে নাকি? এগুলো ছিল ফাইলে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার এই লড়াকু মনোভাবটা আমাকে অত্যন্ত স্পৃহা জুগিয়েছে। আর এক সাংবাদিক ভাইয়ের টিজার দেখছিলাম, হাম सर नहीं झुकाते, सर झुकाने की बात नहीं है, दिल पे हाथ रख के कहो भाई है दाम तुम्हारा। मैं पत्रकार को बता रहा हूँ, मैं हिंदी में बता रहा हूँ, तुम्हारा हृदय में दम हो, तुम सीना ठान के बताओ भाई मैं भी जिंदा हूं, और मैं तो जिंदा हूं, इसीलिए मैं बता रहा हूं अभी। ঠিক আছে, সমস্ত বাচ্চা ছেলে তো কথাই বলছি না, যারা বুড়ো ভাম আছে সাংবাদিক কুল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরে বেড়ান, তাদের একটা কলমের খোঁজায় পাচ্ছেন কিছু? আমি তো বলছি, আর আমাকে সমস্ত বলার পরে শাসক দল কি করবে? বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট, ও যাই করুন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা তিনি রাজনৈতিকভাবে তিনি উইন, কিন্তু যেটা করেছেন সেটা কোন ফাইল তিনি নিয়ে গেছেন এই প্রশ্নটা উঠছে। তাই বহু নেতার মুখ শুকিয়ে গেছে, বুক শুকিয়ে গেছে, ধারকান শুরু হয়ে গেছে। ধারকান মুভি দেখেছেন তো? তো ধারকান মুভি শুরু হয়েছে, আগেও বলেছি গতকাল যে কোল এরিয়াতে 2জন নেতার নাম আছে, অসমর্থিত সূত্রে যা খবর। একজন তো দ্বীপপুঞ্জে পালিয়ে বেড়াচ্ছেন, আর কিছু বালি মাফিয়ার সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস শাসক দলের কিছু নেতার নামের ফাইল আছে, ইডি সূত্রের খবর। এবং হচ্ছে যে বিরাট বিরাট চক্রের সঙ্গে যুক্ত আছে, এরকম ফাইলও তাদের কাছে আছে বলে মনে হয়েছে তাদের। আর বাকি দেখবো, তদন্ত ঠিকঠাক না হলে এটার ভোট বাক্সের কি ফলাফল হবে
तो वक्त बता देंगे भाई, इसीलिए कोई टीजर का जरूरत नहीं है। धड़कन मूवी अभी शुरू हुआ, আর যারা যারা বললেন শুনলাম প্রত্যেকের কথা। তাই আমি শাসকের হয়ে তামাক খাইনি। পশ্চিমবঙ্গের আর্থিক প্রগতির ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে, প্রান্তিক স্তরে মানুষের যে ক্ষুধার্তের তালিকা, গ্রামগঞ্জে আজকাল শিয়াল শিয়ার্থে মানে খাবার পাচ্ছে না, এটা বাস্তব সত্য। কারণ এখন হচ্ছে যে মানুষের যে ক্ষুধা সেটা ক্রমাগত, কেউ পাতে ভাত ফেলে না গ্রাম বাংলা এখন সমস্ত, যার জন্য শিয়াল এখন কি করছে, কুকুর খেয়ে নিচ্ছে, মানে ষাঁড় ভেঙে খেয়ে নিচ্ছে। সিঙ্গুরুতে দেখছিলাম শিয়াল ঘোরাফেরা করছে। এ প্রশ্ন হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হবে না? করলেই দোষ। নন্দীগ্রামে কেমিক্যাল ল্যাব ছেড়ে দিন, দরকার নেই। নন্দীগ্রামে বিকল্প কি করেছেন, এ প্রশ্ন হবে না? আপনার এই বিজনেস সামিটে গভীর সমুদ্র বন্দর তার গ্লোবাল টেন্ডার হয়েছে, কি অবস্থা, প্রশ্ন হবে না? দেউচা পাচামিটা কি অবস্থা? চাকরি তো দিয়েছেন হোমগার্ডের, আর হচ্ছে যে কন্ট্রাকচুয়াল সার্ভিস, ওতে পেট ভরবে না, মন ভরতে পারে, পেট ভরবে না। আদিবাসীরা কিন্তু এখনো বঞ্চিত দেউচা পাচামির বিস্তীর্ণ অঞ্চলে। ওই অঞ্চল অনুব্রত মন্ডল হচ্ছে রে, আর ওখানকার নেতারা দেখছেন গোটা বিষয়টা। আমি বলছি যে ব্যাসাল্ট ভেদ করে কয়লা বার করতে গেলে যে টাকা লাগবে সেটা মমতা ব্যানার্জি সরকারের কাছে নেই। আর 8,00,000 কোটি টাকা দেনা নিয়ে তিনি চলছে, সে ফাইল ছিল নাকি? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চান, অপেক্ষা করতে হবে, দেখতে হবে। সত্যি কথা ভালো লাগে না, তার জন্য টিজার লাগে না। আচ্ছা, টুপিটা কেন পড়েছি সেটা হচ্ছে যে ঘরের মধ্যে আছি, এটা এক সময় পড়তাম। টুপি পরায় না, মানুষকে টুপি পরায় না। পলিটিক্যাল লোককে কথাবার্তা বলতে গেলে টুপি পড়তে হবে, নাহলে টুপি পরিয়ে দেবে। এই যারা রাজনৈতিক নেতা আছে না, বাম ডান বিজেপি সব, এরা টুপি পরানো মাস্টার। ওই জন্য টুপিটা পড়েছি যাতে আমার নতুন করে টুপি পরাতে না পারে। আর টিজার মিজার দরকার নেই। একটা কাহাবত হয় হিন্দি में, भाई बांग्ला में है, शेर घास खाए ना, মানে বাঘ প্রতি ঘাস খায় না, বাঘ মাংসই খায়। এই টিজার মিজার দিয়ে এই সমস্ত কি প্রমাণ করা আছে? হাম সার ঝুকাতে নেই, হাম জিন্দা হ্যায়, আরে ওই তো মুভিতে চলে সমস্ত বেকার মশলা সমস্ত কথাবার্তা। তাই লাট্টুর মতো লাট খাই দেওয়ার মতো সাংবাদিকতা নয়ন রায় করতে পারে। কিছু শব্দ আবার অনেকের বলে যে আপনি এভাবে কথাবার্তা বলেন, রাউডি রাঠোরের মতো ভাষা। ভাই আমার এই টোনটা যদি এভাবে হয় আমি কি বলতে পারি? আমি কি রবীন্দ্রনাথের কবিতা শোনাবো আপনাদের, নাকি বলবো যে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি, এই সমস্ত কবিতা জীবনানন্দের বনলতা সেন শোনাবো? আমি যদি এত রাতে এই বনলতা সেনের কবিতা শোনাই, শুনবেন আপনারা? দুর্নীতির পাঁচালী, এই উন্নয়নের পাঁচালী বলছে, দুর্নীতির পাঁচালী যা আছে তা হচ্ছে রে আপনার নলের গুড়ের মতো। কাল বলেছি, আজকে বলছি খেজুর গুড়ের মতো। চাটলেই দেখবেন মুখে মিষ্টি হবে, মধু লাগবে না। वक्त बता देंगे भाई, द क्वेरी। मैं नयन राय छोटा पत्रकार हूं, मगर छोटा पैकेट धमाका भरा। बंगाल को पता है, मेरे জাতি কুল जो है ना, আমার মিডিয়া কুল জানে আমাকে। আমি এখনো কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখি এই কলকাতার ইন্ডাস্ট্রির যে সমস্ত তালেবাররা বড় বড় কথা বলছেন এখানে। আর আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াই না, আমাকে সে বলে লাভ নেই কিছু। কমেন্টস করবেন, মতামত দেবেন। এরকম সত্তা হারিয়ে যাচ্ছে বাংলার বুকে, অনেক সাংবাদিক বলতে পারছেন না, কোথাও আটকে যাচ্ছেন। কেউ বিজেপির হয়ে বলছেন, কেউ তৃণমূল হয়ে বলছেন। আমি সবার হয়ে বলছি, আর দুর্নীতি বিরুদ্ধে বলছি। মোদীর বিরুদ্ধে দুর্নীতি পেলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলবো, কাউকে ছাড়া কোনো ব্যাপার নেই। তার জন্য টিজার দরকার নেই। নমস্কার, কমেন্টস করুন, ভালোবাসা দিন, লাইক করুন। अरे आप लोग ही है हौसला, जो हौसला लेके मैं प्रदीप दिया, जो उसको प्रदीप को दिया कहा जाता है, दिया जला के मैं रोज सुबह नहीं शाम को मैं ईश्वर से एक ही चीज मांगता हूं, जो हमको जिंदा रखे, बस और कुछ नहीं चाहिए। दिया कभी दिया बुझ जाए, मतलब दिया बुझ जाएगा तो मैं भी बुझ जाऊंगा, मगर जब तक जिंदा हूं दिया जलना चाहिए। और जितना खून मेरे अंदर खौल रहा है, और डेमोक्रेसी में जो 4th पिलर की जहां पर रोल है, वो खल कर मतलब खल के उभर आना चाहिए। मतलब जो खून खौलता है ना, और অনেকে বলে যে রক্ত ঠান্ডা, আমার রক্ত গরম, ঠান্ডা নয়, खून खौलता भी है। अगर जब देश की बात है तो हम बोलते नहीं है, मगर दिया अभी मेरा बुझा नहीं, तो बुझने का टाइम आएगा तो ऊपर वाले बैठे हुए हैं। তো ভগবানের কাছে প্রার্থনা রয়েছে, আপনি ঈশ্বর আমাকে, আমি ঈশ্বর মানি, অনেকে মানে না, তাদের ব্যাপার। ঈশ্বর যদি বাঁচিয়ে রাখে, এই মহাভারতের যুদ্ধের রণক্ষেত্রে যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, আবার যতটা সীমাবদ্ধ ক্ষমতা আমি ততটাই ঘুরিয়ে দেবো। আর আমাকে যদি কেউ আক্রমণ করতে আসে, আক্রমণ করেছে অনেকে, বিভিন্ন ভাবে শারীরিক ভাবে হয়েছে,
তাই মমতা ব্যানার্জি কোন ফাইল নিয়ে গেছে, আর ইডি কেন এই নাটকটা হলো, নাটক যদি বলেন এটা কেন হলো, কেন পারলো না 9.5 মিনিটের মাথায় নারফেল করলো, এই সমস্ত প্রশ্নের উত্তর অন্তত আমি খুঁজছি। তার জন্য কারো তামাক খাওয়ার প্রয়োজন নেই, আমি নয়নটায় খাই না। নমস্কার, কমেন্টস করবেন, নমস্কার।